Welcome to Sports Life presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সানজানা আইভি। সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। কোনো কথা বলে দলকে এখন বিতর্কিত করতে চায় না টিম ম্যানেজমেন্ট। ম্যাচ জিতেই গ্লানি দূরে ঠেলতে চায়, জানিয়েছেন প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেন। প্রথম ম্যাচ হারলেও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ যে সহজ হবে না সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি। স্বীকার করেছেন লিটন তার ফর্মে নেই, তবে বাস্তবতা মেনেই চলতে চায় দল। ডালাস থেকে তামিদ আহমেদের রিপোর্ট। আমি এমন কোনো কথা বলতে চাই না যেটা ডিমোরালাইজ করে দলকে। আমাদের চেষ্টা থাকবে এখন দলের স্ট্রং সাইডটা কিংবা দলকে কিভাবে আরো চাঙ্গা করা যায়, মোটিভেট করা যায়। আমার মনে হয় যে সেদিকটার দিকে আমাদের ফোকাস করা উচিত, কারণ সামনে আমাদের খেলা আছে এবং খেলার উন্নয়নের মাধ্যমেই আমরা আমাদের হারানো কিছুটা গ্লানি হয়তো আমরা রিকভার করার চেষ্টা করব। বিশ্বকাপ মিশন শুরুর দুদিন আগে প্রধান নির্বাচকের এমন কথাই বলে দেয়, যা হওয়ার তা হয়েছে, সব দূরে ঠেলে শুরু করতে হবে নতুন করে। সেই আলোচনাটাই হয়তো করছিলেন দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসানের সাথে, যেখানে পরে যোগ দেন অধিনায়ক শান্ত। প্রতিপক্ষ শ্রীলঙ্কা দল তখনও ডালাসের মাঠে অনুশীলন করতে আসেনি। প্রথম ম্যাচ হেরে যাওয়া দলটাকে নিয়ে অবশ্য সতর্ক পুরো বাংলাদেশ। ওয়ার্ম আপ ম্যাচে নেদারল্যান্ডের সঙ্গে হেরে যাওয়া কিংবা নিউ ইয়র্কের যে উইকেটটিতে সাউথ আফ্রিকার সঙ্গে তারা খুব চিপলি আউট হয়ে গেল, এতে হ্যাঁ তাদের হয়তো আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি থাকবে, কিন্তু আমার মনে হয় যে অ্যাকচুয়ালি তাদের সঙ্গে আমাদের বেটার ক্রিকেটটাই খেলতে হবে। আমাদের দেশের আপামর জনতা যারা আছেন সবাই ক্রিকেট ভালোবাসেন, ক্রিকেট প্রেমী দর্শক, সবার জন্য দেশের জন্য আই থিঙ্ক তারা তাদের সেরাটা দিয়ে বিশ্বকাপটা শুরু করার চেষ্টা করবে। সেভাবেই অনুপ্রাণিত করার চেষ্টাটাই আমরা করে যাব। সেই লড়াই নামার আগে ফিট তাসকিন দলের জন্য বড় স্বস্তি। শরীফুলের বদলি নেওয়া নিয়ে 9 জুন পর্যন্ত অপেক্ষা করতে চায় বোর্ড। বোলিং আক্রমণে বিকল্প থাকলেও ব্যাটিংয়ে তাও নেই। ছন্নছাড়া ব্যাটিংয়ে যেখানে বড় চিন্তার না লিটন কুমার দাস। স্বাভাবিক ছন্দ যে খেলাটি তাকে লিটন কুমার দাস হিসাবে ওয়ার্ল্ড ক্রিকেটে পরিচিত করেছে, ঠিক সেই নামের সঙ্গে এখনো সে পর্যায়ে আসতে পারেনি, যেটা আমরা বলি যে একটা ইনিংস দরকার তাকে ব্যাক ইনটু ফর্ম। তো সেই জায়গাতে আমি মনে করি এখনো আসতে পারেনি। কোনো না কোনো ম্যাচে ডেফিনেটলি সেটা খেলার মাধ্যমে তিনি হয়তো ফেরত আসবেন। তবে কিপার হিসেবেও যে লিটন থাকবেন একাদশে সেটাও এক প্রকার নিশ্চিত। তবে ওপেনিং থেকে ব্যাটিং অর্ডারের পরিবর্তন কি হবে সেটা এখনো চূড়ান্ত করতে পারেনি টিম ম্যানেজমেন্ট। তামিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। আর কয়েক ঘন্টার অপেক্ষা সঞ্জনা, তারপরে মূল পরীক্ষাটা বাংলাদেশকে দিতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে ডালাসে মূল পর্বের প্রথম ম্যাচে। অনেক প্রশ্ন তো রয়েই গেছে, তবে দিন শেষে খেলার মাঠে অর্থাৎ ওই ইন্ডিভিজুয়াল ডেতে কতটা নিজেদের করে নিতে পারছে দল, সেটাই ইম্পর্টেন্ট। একদমই তাই। অনুশীলনগুলো যদি আরো একটু সময় নিয়ে তারা করতেন, নিশ্চয়ই নিজেদেরকে আরো বেশি ভালোভাবে প্রস্তুত করতে পারতেন এবং যেখানে পরীক্ষা, আসল পরীক্ষা, সেখানে ভালো ফলাফল করতেই পারতেন টাইগাররা। একেবারে। তবে ডালাসে আছেন সহকর্মী তাহমিদ অমিত, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। অমিত, প্রথমত একটু জানতে চাই যে বাংলাদেশ দলের অনুশীলন সূচি আজকের দিনে, সেটা নিয়ে একটু যদি বলেন কি আছে। আমি আসলে নিজের সাথে প্রতিজ্ঞা করেছিলাম ম্যাচের আগে আর কোনো নেগেটিভ কিছু করতে চাই না বাংলাদেশ টিমের জন্যই। যেমনটি প্রধান নির্বাচক বলেছিলেন, প্রত্যেকটা মানুষ এখানে ক্রিকেট ভালোবাসে, ক্রিকেটারদের পাশে থাকতে চাই আমরা সবসময়। কিন্তু এটা বলতে আমি আজকেও বাধ্য হচ্ছি। আইসিসি থেকে আজকে ম্যাচের ঠিক আগের দিন যে সূচিটা আমাদেরকে জানানো হয়েছিল, সেই সূচিটার মধ্যে লেখা ছিল যে বাংলাদেশ দলের প্র্যাকটিস হবে গ্র্যান্ড পেরি স্টেডিয়ামের নেটে। গ্র্যান্ড পেরি স্টেডিয়ামটা কোথায়? গ্র্যান্ড পেরি স্টেডিয়াম যেখানে বাংলাদেশ দলের ম্যাচটা হবে সেই জায়গাটিতে। এবং মজার বিষয়, সেখানে কিন্তু শ্রীলঙ্কারও প্র্যাকটিস আছে, তার মাঝখানে দুই দলের প্রেস কনফারেন্স আছে। কিন্তু বাংলাদেশ দলের অনুশীলনটা হবে এখান থেকে, আমি যেখানে দাঁড়িয়েছি তার থেকে 35 মাইল দূরে বাংলাদেশ দল একটা নেটে, যেটা ইনডোরে কয়েকদিন প্র্যাকটিস করছিল, সেখানে প্র্যাকটিস হবে। এখন ধরেন শ্রীলঙ্কার কোনো সাংবাদিক যদি বাংলাদেশ দলের প্র্যাকটিসটা কভার করতে চায়, তিনি তো জার্মান স্টেডিয়ামে প্র্যাকটিসটা হচ্ছে। হঠাৎ করে যে এই প্র্যাকটিস শিডিউল চেঞ্জ করা হয়েছে, ভেন্যু চেঞ্জ করা হয়েছে, আইসিসি জানে কিনা আমার সন্দেহ আছে, কারণ আইসিসির অফিসিয়াল মেইলে প্র্যাকটিসটা কিন্তু স্টেডিয়ামে। এইরকম ঝামেলা আমি জানি না আজকে পূর্ণাঙ্গ টিমটা অনুশীলন করবে কিনা, সেটা নিয়েও আমার একটু সন্দেহ আছে। দেখা যাক শেষ পর্যন্ত। আমরা একটু পরে অনুশীলনে যাব, সকাল 10টায় অনুশীলন, এবং মজার বিষয় 12টায় আবার প্রেস কনফারেন্স, সেটা স্টেডিয়াম থেকে ওই ইনডোরের দূরত্ব প্রায় 35 থেকে 40 মাইল। আমরাও যে এই প্র্যাকটিসটা কভার করে দ্রুত কিভাবে স্টেডিয়াম যে প্রেস কনফারেন্সটা ধরবো, সেটাও আমরা আসলে এখনো জানি না।
অমিত, হোপ ফর দ্য বেস্ট। নিশ্চয়ই সবকিছু ঠিকঠাকভাবেই হবে। তবে আমি জানতে চাই, লিপু ভাই কিন্তু বলেছেন লিটন ফর্মে নেই, তবে বাস্তবতা মেনে চলেই দলকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই মুহূর্তে আসলে বাস্তবতাটা কোনটা? লিটন দাস কোন বাস্তবতায় আসলে দলে রয়েছেন? আমি তো রিপোর্টে উল্লেখ করেছি, দেখেন কিপিং বাস্তবতায় তিনি দলে থাকবেনই। কিপিং এই মুহূর্তে জাকের আলী অনেককে দিয়ে টিম ম্যানেজমেন্ট কিপিং করাবে, এটা আমার বিশ্বাস না, আমার ব্যক্তিগত মত। হয়তোবা এই রোলেই অন্তত থেকে যাবেন লিটন কুমার দাস। আর আমি অনেকদিন ধরেই আপনাকে বলছিলাম, বাংলাদেশ টিম কখন ভালো খেলেছে, রিসেন্ট পাস যে ম্যাচগুলো জিতেছে, হয় নাজমুল শান্ত পারফর্ম করেছেন, হয়তোবা লিটন দাস পারফর্ম করেছেন। এই জিনিসটা কিন্তু জানে বাংলাদেশ টিমের হাতে কিন্তু বিকল্প নেই। লিটন দাসের বিকল্প যদি থাকতো, বাস্তবতা সেটা অন্য ডিবেট যে কেন বিতর্ক নেই, কিন্তু যদি বিতর্ক বিকল্প থাকতো তাহলে কিন্তু অন্য প্লেয়ার আসতেন। এই মুহূর্তে লিটন দাসকেই আপনাকে নিতে হচ্ছে, কোনো বাস্তবতা নেই, এর বাইরে পথ খোলা নেই আসলে। সেই জায়গায় লিটন কিন্তু দারুণ ভাবে অনুশীলন করেছেন, গত কয়েকদিন আমরা দেখেছিলাম। চেষ্টার জায়গায় যে লিটন কোনো ত্রুটি রাখছেন সেটা আমার ব্যক্তিগত ভাবে দেখে মনে হয়নি। ইভেন সাকিব, মাহমুদুল্লাহ পুরো টিমকে নিয়ে যেভাবে অনুশীলন করেছেন গতকাল, একদম ডালাসের যে রোদ, ঝলমলে রোদ দেখছেন, ঠিক ঝলমলে অনুশীলনটা ছিল, আমি স্বীকার করে নিচ্ছি। দারুণ প্র্যাকটিস করেছেন দলটা এবং চেষ্টা করছে। জানি না ফল কি আসবে মাঠে, কিন্তু আমি বলতে চাই নিবেদনের জায়গায় বোধহয় কোনো ত্রুটি নেই দলে। অমিত, প্রধান নির্বাচকের কথার মধ্যে একটা তো হিন্ট ছিল যে অপেক্ষাকৃত দুর্বল শ্রীলঙ্কার চেয়ে যে দল, যুক্তরাষ্ট্রকে তিনি মিন করেছেন, তাদের সঙ্গে যখন হেরে যায় দল, তাদের চেয়ে কঠিন শক্তিশালী আসলে শ্রীলঙ্কা, তাদের বিপক্ষে তো যাওয়ার আগে একটু চাপে থাকবেই, সেটাই বাস্তবতা, সেটাই স্বাভাবিক। তো আত্মবিশ্বাসের জায়গায় যেমন অনেক খেলোয়াড়রা হয়তো আপনাদের খুব কাছাকাছি আছেন এবং কথা বলছেন, সংবাদ মাধ্যমে হয়তো অফিসিয়ালি আসছে না, তাদের আত্মবিশ্বাসটা কেমন দেখছেন? সাকিব আল হাসান দেখছিলাম সংবাদ কর্মীদের সঙ্গে বেশ হাস্যোজ্জ্বল ছিলেন, কথা বলছিলেন, প্রেশারলেস লেগেছে। আমার একদম সাকিব আল হাসান কালকে আমার সঙ্গে, আমি ছিলাম সেই জায়গাটায়। উৎপল শুভ্র বাংলাদেশের সিনিয়র ক্রিকেট সাংবাদিক এবং সব থেকে সিনিয়র ক্রিকেট সাংবাদিক দিলু খন্দকার এখানে ছিলেন। সাকিব আসলে ওই জায়গায় মজা করে ব্যক্তিগত কথা বলছিলেন, একান্ত ব্যক্তিগত কথা এক্সপ্রেস করেছিলেন আমাদের সঙ্গে। এবং কালকে আইসিসি থেকে আমাদের একটা নির্দেশনা দেওয়া ছিল স্পষ্ট, যেহেতু অনুশীলনের খুব কাছে আমরা, ক্রিকেটাররা যা কথা বলবে তার সবকিছু কিন্তু ভিডিওতে চলে আসবে। ব্যক্তিগত কথা, কেউ হয়তো কারোর সাথে মজা করছে, সেই জন্য কোনো ধরনের ভিডিওতে সারফেস ব্যবহার করা নিষিদ্ধ ছিল কালকে, এবং কোনো ধরনের সারফেস ব্যবহার করা যাবে না, এটি ছিল। এবং সাকিব খুব মজা করেছিলেন আমাদের সঙ্গে, এবং আমার সাথে, আমার দিলু ভাই কয়েকজনের সাথে ছবিও তুলেছেন এসে, এটা খুব ইয়ে ছিল। মানে আমরা তখন বলছিলাম, দিলু আমাদের সিনিয়র ক্রিকেট সাংবাদিকরাও তাদেরকে সাহস দিচ্ছিলেন যে নিশ্চিতভাবে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে জেতা সম্ভব, এই বাংলাদেশের পক্ষে সেটা পসিবল, শুধুমাত্র বিশ্বাসটা রাখতে হবে। এবং আমার মনে হয়েছে টিম ম্যানেজমেন্ট, কিন্তু শান্ত এসেও এসেছিলেন, তাসকিনের সঙ্গে কথা হচ্ছিল, আমার ব্যক্তিগতভাবে সবার সাথে কথা হয়েছে। আসলেই সম্ভব, বাংলাদেশ টিম জেতা সম্ভব। শ্রীলঙ্কা টিম কি করছে না করছে এটা পরের বিষয়, কিন্তু আমরা যদি আমাদের ক্রিকেটটা খেলতে পারি তাহলে আসলে না হারার কারণে, এবং আমরা যদি প্রথম ম্যাচে মোমেন্টামটা পেতে পারি রঞ্জন, আমরা নিশ্চিতভাবে বলতে পারি আমরা আসলে অনেক দূর যাব। বাংলাদেশ টিমের আসলে একটা মোমেন্টাম লাগে, সাহস লাগে, একবার যদি হাতে পেয়ে যায় তারা আসলে অনেক দূর যায়। আমরাও সেই বিশ্বাসটা করি, নিশ্চিতভাবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ বেস্ট ক্রিকেটটাই খেলবে একেবারে। এবং দল সম্ভবত সেই আলোচনা সমালোচনায় খুব একটা কান না দিয়ে সেদিকেই ফোকাস আছে, মাঠের পারফরমেন্সে ভালো করতে চায়। তো অসংখ্য ধন্যবাদ অমিত যুক্ত হওয়ার জন্য। আশা করছি আজকের দিনটা বেশ ভালো কাটবে আপনার। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে ডালাসের আউটডোরে অনুশীলন করল বাংলাদেশ দল। পূর্ণ রান আপে বোলিং করে তাসকিন আহমেদ জানান দিলেন ম্যাচের জন্য তিনি ফিট। মাহমুদুল্লাহ, সাকিব মিলে দীর্ঘক্ষণ করেছেন ব্যাটিং বোলিং অনুশীলন। বল হাতে দেখা গেছে অধিনায়ক শান্তকেও। ডালাস থেকে টাইগারদের অনুশীলনের খবর জানাচ্ছেন তাহমেদ আহমেদ। বল হাতে নাজমুল হোসেন শান্ত, সাথে স্পিন কোচ মুস্তাক আহমেদ। দীর্ঘক্ষণ অধিনায়কের সাথে এই কথোপকথন কি জানান দিচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ বল করা সে বোলার শান্তর সার্ভিসটাও চায় দল। শান্ত যেমন মুস্তাকের সঙ্গে কথা বলেছেন, তেমনি অধিনায়ককে দেখা গেছে তাসকিনের সাথেও। ইনজুরি ফেরত তাসকিন যে হতে পারেন দলের অন্যতম ভরসার নাম। রাতে বৃষ্টি হলো, এদিন আর ইনডোরে যেতে হয়নি টাইগারদের। গ্র্যান্ড পেরি স্টেডিয়ামে এদিন হলো ঘন্টা তিনেকের ব্যাটিং আর বোলিং সেশন, যেখানে এই ছবিটা নজর কেড়েছে সবার। দলের দুই সিনিয়র ক্যাম্পেইনার সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ রিয়াদ একসাথে করেছেন বোলিং, করেছেন খুনছুটি, সেই সাথে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়। এরপর ব্যাট হাতে পাশাপাশি নিতে ঝালিয়ে নিয়েছেন দুজন। অভিজ্ঞ দুই ক্রিকেটারের কাছে বিশ্বকাপের শুরুতেই যে দারুণ কিছু আশা করে দল। তাসকিন শরীফুল একই ফ্রেমে, এই দুজনের ইনজুরি বাংলাদেশ দলের গলার কাটা হয়েছিল, ঠিক যেমন গণমাধ্যম আর বাংলাদেশ দলের অনুশীলনের মাঝে এই ফ্রেমগুলো দেখছেন। তবে এই যে গলার কাটা, সেটা জায়গায় কিন্তু একটা স্বস্তির খবর।
তাসকিন বল হাতে ফুল রান আপে বোলিংটা শুরু করেছেন। শরীফুলকে দেখা গেছে বেশ হাসি খুশি। সব মিলে এই দুজনের এই সুখবরটা বাংলাদেশকে নিশ্চিতভাবে স্বস্তির খবর দেবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে। তাসকিন যেভাবে বল করেছেন তা দেখে বোঝার উপায় নেই কদিন আগেও ইনজুরির সাথে লড়েছেন তিনি। পারফর্ম করতে কতটা মুখিয়ে এই স্পিডস্টার সেটা পরিষ্কার তার চোখে মুখে। বল হাতে দেখা গেছে শরীফুল ইসলামকেও। এই ছবি দেখে অবশ্য তিনি ফিরছেন সেটা ভাবলে ভুল হবে। হাতের 6 সেলাই নিয়ে শরীফুল মূলত শ্যাডো করছিলেন বল হাতে। তবে প্রথম ম্যাচে না থাকতে পারলেও শরীফুলের বিশ্বকাপের এপিটাফ যে লেখা হয়নি সেটা পরিষ্কার। দুজনেরই আত্মবিশ্বাসটা হতে পারে দলের বড় টনিক। বাধা আসবেই, সেটা যে জয় করতে পারে সেই তো আসল চ্যাম্পিয়ন। তাসকিনের মতো সেই চ্যাম্পিয়ন কি হতে পারবে পুরো একটা বাংলাদেশ দল? তাহমিদ অমিত, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। টি-20 বিশ্বকাপে কঠোর সমালোচনার মুখে নিউ ইয়র্কের ড্রপ ইন উইকেট। ইংল্যান্ডের সাবেক প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের মতে এ ধরনের পিচ ব্যাটারদের জীবন দুর্বিষহ করে তুলেছে, যা আন্তর্জাতিক ক্রিকেটে মোটেও কাম্য নয়। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন বলছেন, এমন নিকৃষ্ট মানের উইকেটে খেলা মেনে নেওয়া যায় না। চলতি আইসিসি টি-20 বিশ্বকাপে বহুল আলোচিত নিউ ইয়র্কের ড্রপ ইন উইকেট নিয়ে বয়ে যাচ্ছে সমালোচনার ঝড়। নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের এই ভ্রাম্যমান উইকেটে এখন পর্যন্ত বিশ্বকাপের ম্যাচ হয়েছে 2টি। আগে ব্যাট করা শ্রীলঙ্কা কিংবা আয়ারল্যান্ড কেউই পেরোতে পারেনি 100 রানের গণ্ডি। আর তাই ভারত পাকিস্তান মহারণের আগে প্রশ্ন উঠছে এই পিচের ভবিষ্যৎ নিয়ে। প্রথম ম্যাচে লঙ্কানদের দেয়া 78 রানের লক্ষ্য তাড়া করতে নেমে এই উইকেটে বেগ পোহাতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। খেলতে হয়েছে 17 ওভার পর্যন্ত, হারাতে হয়েছে 4 উইকেট। আয়ারল্যান্ডের দেয়া 97 রানের লক্ষ্য ভারত আগে ভাগে টপকে গেলেও রোহিত কোহলিদের পরীক্ষা দিতে হয়েছে শুরুর ওভারগুলোতে। ESPN ক্রিকইনফো টাইম আউট অনুষ্ঠানে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও ইংল্যান্ডের সাবেক প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের মন্তব্য এমন। বলতে বাধ্য হচ্ছি, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য এ ধরনের পিচ মোটেও ভালো নয়। এটা এখন বিপদসীমার উপরে অবস্থান করছে। আপনারা দেখছেন বল একই লেন্থে পড়ে দুই দিকেই বাঁক খাচ্ছে। কিছু বল স্কিড করে নিচু হয়ে আসছে, বাউন্সগুলো অস্বাভাবিক মনে হচ্ছে এবং ব্যাটসম্যানদের বৃদ্ধাঙ্গুলি, গ্লাভস ও হেলমেটে আঘাত করছে। এ ধরনের পিচ সব ব্যাটারদের জীবন খুব কঠিন করে তুলেছে। খ্যাতিমান ভারতীয় ধারাভাষ্যকার হার্ষা ভোগলে থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকার মিকি আর্থার, ফাফ ডু প্লেসি, সঙ্গে ওয়াসিম জাফর কিংবা ইরফান পাঠানের মতো সাবেকরা সমালোচনা করেছেন ড্রপ ইন উইকেটের। কড়া ভাষায় সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। যুক্তরাষ্ট্রের ক্রিকেটকে পণ্য হিসেবে বিক্রির চেষ্টা খুবই ভালো উদ্যোগ বলে মনে করি। এই উদ্যোগকে খুব ভালোবাসি। তারপরও একটা কথা বলবো, তা হলো নিউ ইয়র্কের যে নিকৃষ্ট মানের উইকেটে ক্রিকেটারদেরকে খেলতে হচ্ছে তা একেবারেই মেনে নেওয়া যায় না। বিশ্বকাপে পৌঁছতে সবাই খুব কঠোর পরিশ্রম করে, তারপরও এই ধরনের উইকেটে ম্যাচ খেলা একেবারেই মেনে নেওয়া যায় না। অভিজ্ঞরা বলছেন, এর আগেও আন্তর্জাতিক ক্রিকেটে ড্রপ ইন উইকেটের ব্যবহার দেখা গেলেও এবারের প্রক্রিয়া অতটা আদর্শ ছিল না। 1000 মাইল পথ পেরিয়ে আসা উইকেট মাঠে বসানো হয়েছে মাসখানেক আগে। মাত্র 3 মাসের ব্যবধানে ধুধু এক জমিকে পুরোদস্তুর মাঠ বানিয়ে সেখানে বসানো হয়েছে পিচ। যে পিচ ইনস্টলেশনের পর খেলাও হয়েছে মাত্র 2 ম্যাচ। বিশ্বকাপের জন্য বানানো হয়েছে মোট 10টা ড্রপ ইন উইকেট, 4টা ম্যাচের জন্য, বাকি 6টা অনুশীলনের জন্য। ম্যাচের জন্য প্রস্তুতকৃত উইকেটগুলোর নিচের সারফেস এখনও যথেষ্ট শক্ত। পর্যাপ্ত ম্যাচ না হওয়ার কারণে উপরের সারফেসের ঘাসগুলো এখনও মেশেনি ভালোভাবে। দুইয়ের মিশেলে তাই অসম আচরণ করছে পিচ। এই ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ভারত পাকিস্তান ম্যাচ। গ্রুপ পর্বে টানা 3 ম্যাচই ভারত খেলবে এখানে। এই মাঠেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচটা খেলবে বাংলাদেশ। ড্রপ ইন পিচ আর স্লো আউটফিল্ডের রহস্য কিভাবে উদ্ঘাটন করবে টাইগাররা, থেকে যাচ্ছে সেই প্রশ্ন। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।